সাল 1971 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে বাংলাদেশের অস্থায়ী সরকার এবং পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক তখন থেকেই আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়। কিন্তু এরপর বাংলাদেশ যুদ্ধ করার জন্য কিন্তু তেমন কোনো বড় সামরিক বাহিনী ছিল না। যা ছিল বাংলাদেশের কাছে সেটা হলো গেরিলা বাহিনী। এই গেরিলা বাহিনী দিয়েই পাকিস্তানের অনেকগুলো আক্রমণ বাংলাদেশের গেরিলা বাহিনী দমন করেছে এবং ছোটখাটো কিছু ক্ষয়ক্ষতি পাকিস্তানের করেছে, কিন্তু তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি করতে পারছিল না, কারণ বাংলাদেশের কাছে তেমন বড় কোনো সামরিক শক্তি ছিল না, যার কারণে পাকিস্তানের সেই সাপ্লাই পয়েন্টটাকে হিট করা যাচ্ছিল না। ঠিক এই সময় বাংলাদেশ সরকার অনুভব করে যে তাদের আকাশপথে অভিযান করা দরকার। ঠিক এর কিছুদিনের মধ্যেই মুক্তিবাহিনীর ডেপুটি স্টাফ উইং কমান্ডার আব্দুল করিম খন্দকার তৎকালীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জাগজীবন রামের সাথে যোগাযোগ করেন। সেই মিটিংয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশ সরকার কিছু যুদ্ধ বিমানের অনুরোধ করেছিল। সেই মিটিংয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ বিমান দেওয়াতে কিছুটা সংকোচ প্রকাশ করেছিল, কারণ যদি বাংলাদেশকে তারা যুদ্ধ বিমান দেয় তাহলে ভারতের উপরে পাকিস্তানের একটা হামলা হতে পারে। এছাড়াও খুব শীঘ্রই বর্ষা আসছিল, যার কারণে ভারত আরও ভয়ে ছিল বাংলাদেশকে যদি যুদ্ধ বিমান দেওয়া হয় তাহলে ভারত এর উপরে একটি ভয়াবহ হামলা পাকিস্তান করে বসতে পারে। ঠিক এই সময় 14 আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ অফ স্টাফ পিসি লাল কলকাতায় আসেন। এখানে একটা মজার কথা আছে, পিসি লালের স্ত্রী ছিল আমাদের দেশের কুমিল্লার মেয়ে মিস এলা লাল। একে খন্দকার সে সময় এই সুযোগটাকে কাজে লাগান। এই সুযোগটিকে কাজে লাগিয়ে একে খন্দকার পিসি লালের কাছে একটি এয়ারফোর্স গঠনের প্রস্তাব নিয়ে যায়। প্রথম পিসি লাল এই বিষয়টি নিয়ে রাজি না হলেও পরবর্তীতে মিস এলা লাল ও একে খন্দকারের জোরাজুরিতে পিসি লাল কিছুটা রাজি হয়। তিনি বলেন বাংলাদেশকে সরাসরি কোনো মিলিটারি এয়ারক্রাফট তিনি দিতে পারবেন না, যা দিতে পারবেন সেটা হলো কিছু প্রাইভেট এয়ারক্রাফট, যা দ্বারা বাংলাদেশ যুদ্ধ করতে পারবে। কিন্তু সেই সময় বাংলাদেশ যেটা পাবে মোটামুটি সেটা নিয়েই বাংলাদেশ অনেক খুশি। 28 সেপ্টেম্বর 1971 ভারতের নাগাল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকা ডিমা সেখানে 3 জন বাঙালি এয়ারফোর্স এবং 6 জন সিভিলিয়ান এয়ারফোর্স এবং একটি DC-3 এয়ারক্রাফট, একটি অটার এয়ারক্রাফট ও একটি অ্যালয়েড এয়ারক্রাফটের দ্বারা শুরু হয় বাংলাদেশের প্রথম এয়ারফোর্স। সেই সময় হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ জানতো না যে বাংলাদেশের একটা এয়ারফোর্স রয়েছে। আর সেই সময় এই এয়ারফোর্সের নাম দেওয়া হয় অপারেশন কিলোসাই। স্কাউট ডাউন লিডার সুলতান মাহমুদ, ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, ফ্লাইট লেফটেন্যান্ট বদুল আলম, ক্যাপ্টেন খালেক সহ আরো অনেকজন পাইলট সহ 47 জন ক্রাউন ইঞ্জিনিয়ার নিয়ে গঠন করা হয় অপারেশন কিলোসাইডের টিম এবং শুরু হয় ট্রেনিং। সারা জীবন অত্যাধুনিক বিমান চালানো পাইলটরা হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজুক অবস্থার বিমানগুলোকে চালাতে হয়, আর এটাই ছিল সবচেয়ে বড় একটি কাজ আমাদের পাইলটদের জন্য। এই সময় সম্পূর্ণ বেসিকের উপর দিয়ে এই প্লেনগুলোকে চালানো হচ্ছিল। সেই সময় এই টিমটিকে দুটো ভাগে ভাগ করা হয়। হেলিকপ্টারে ছিলেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, ফ্লাইট লেফটেন্যান্ট বদুল আলম, ক্যাপ্টেন সাহা এবং প্লেনে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, কো পাইলট ক্যাপ্টেন আকরাম এবং সারফুত। শুরু করা হয় পুরনো সে প্লেনগুলোকে রেট্রোফিডিং করা এবং রাত করে আমাদের পাইলটরা নেভিগেশন ফ্লাইট। পুরনো অটার এয়ারক্রাফটগুলোর উইং এর নিচে লাগানো হয় রকেট, পরে দরজার জায়গায় লাগানো হয় 2 ব্যারেল বাউনিং গান এবং পেছনে লাগানো হয় বুমেরাং, আর যেই বোমগুলো ফলাতে হবে ম্যানুয়ালি। এরপর শুরু হয় সবচেয়ে বড় মিশন এবং সবচেয়ে বড় যে ফ্লাইটটা ডাকোটা বা DC-3 এয়ারক্রাফট দিয়ে করা হবে ঢাকা অ্যাটাক। নমুনা পরীক্ষার সময় দেখা যাচ্ছিল যখন অ্যাটাকের পর ফুল থ্রোটালে DC-3 এয়ারক্রাফটটি উপর দিকে উঠছিল তখন অনেক বেশি পরিমাণ ফায়ারিং হচ্ছিল এর এক্সজস্ট দিয়ে, যেটা রাতের আকাশে খুব স্পষ্ট দেখা যাবে, যার কারণে এই ডাকোটার প্ল্যানটি বাদ দেওয়া হয়। 1 ডিসেম্বর ভারত এয়ারফোর্সের চান্দান সিং বাংলাদেশকে আদেশ দেয় ইস্টার্ন ফ্রন্টে কিলোসাইড ফ্লাইটের মাধ্যমে যুদ্ধ শুরু করতে। আমাদের প্রথম মিশন ছিল চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ফুয়েল ডিপো, কিন্তু অটার এয়ারক্রাফটের জন্য এত বড় পথ পাড়ি দিয়ে আবার ফেরত আসাটা অনেকটা দুষ্কর ছিল। তাই ডিরেকশন চেঞ্জ করে ফ্লাইট দুটোকে নিয়ে যাওয়া হয় কৈলাস অঞ্চলে। 1971 সালের 3 ডিসেম্বর কৈলাস থেকে টেক অফ করে বাংলাদেশ এয়ারফোর্সের 2টি ইউনিট, কিন্তু খুব কম সময়ের মধ্যেই 2টি ইউনিটের পুরোটাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে তাদের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের
কোনো যোগাযোগ হচ্ছিল না। এর উপর উইন্ড ড্রিফট, যার কারণে বাতাসে প্লেনের গতিপথ বদলে যায়, সেটা ক্যালকুলেট করা যাচ্ছিল না। এর উপর সে সময় বাংলাদেশে ঘন কুয়াশা, যার কারণে ঠিকমতো নিচের অংশটা দেখাও যাচ্ছিল না। তাই ইস্ট পাকিস্তান বর্ডার ক্রস করার একটি আনুমানিক সময় ধরে নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম প্লেনটির হাইট আস্তে আস্তে নিচে নামাতে শুরু করেন। তাদের গতি কম এবং পাকিস্তানিদের রাডার থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য ফ্লাইটটিকে অনেকটা নিচু দিয়ে নামিয়ে নিয়ে যেতে হচ্ছিল। এর ওপর দিয়ে তাদের ওপর কোনো গাইডেন্স না থাকার কারণে তারা ফেনী নদীকে অনুসরণ করে যাচ্ছিল, কারণ ফেনী নদী সমুদ্রে গিয়ে পড়ে আর সেটাকে অনুসরণ করে প্রায় 80 থেকে 120 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে অটোর এয়ারক্রাফট এবং তাদের পথ চিনতে সাহায্য করছিল সেই শহরে জ্বলে থাকা লাইটগুলো। কিন্তু সমস্যাটা হয় চট্টগ্রামে। সেই সময় চট্টগ্রামে ঘন অন্ধকার, তাদের কাছে দেখার মতো কিছুই ছিল না। কিন্তু সেই সময় তাদেরকে সাহায্য করে সমুদ্র অ্যাঙ্কর করে রাখার জাহাজগুলোতে যে আলো জ্বলছিল সেটার উপর অনুমান করে আমাদের পাইলট শামসুল আলম অয়েল রিফাইনারির জায়গাটা বুঝে ফেলেন। অটোর এয়ারক্রাফট আনুমানিক 11টার দিকে চট্টগ্রাম অয়েল রিফাইনারির উপর সার্কেল করা শুরু করে। এরপর তারা ডাইভ অবস্থানে পৌঁছায়। তারপর পেয়ার পজিশনে পরপর 2টি রকেট সেখানে ফেলা হয়। এরপর আবার ডাইভ পজিশনে যায়। এরপর আবার একটি করে রকেট ফেলা হয়, কিন্তু কোনো ইফেক্টই পড়ছিল না চট্টগ্রাম অয়েল রিফাইনারির উপর। সেই সময় পাকিস্তানের অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো একেধারে গুলি বর্ষণ করা শুরু করে। সেই সময় যদি একটা গুলিও অটো এয়ারক্রাফটে লাগতো তাহলে অটো এয়ারক্রাফট সেখানে ক্র্যাশ করত, কারণ সেই এয়ারক্রাফটগুলো অনেক আগের। যাই হোক, অটো এয়ারক্রাফট যখন থার্ড অ্যাটেম্পটের জন্য আবার প্রস্তুতি নেয় এবং যখন সেখানে আবার একজোড়া রকেট ফেলা হয় এবং সেই রকেটগুলো ফেলে যখন তারা আবার ডাইভ পজিশনে যাচ্ছিল, তখন দেখে নিচ থেকে একটা এক্সপ্লোশন হতে। তার মানে চট্টগ্রাম অয়েল রিফাইনারি অলরেডি ধ্বংস হয়ে গেছে। তখন ক্যাপ্টেন আকরাম ক্যাপ্টেন শামসুল আলমকে বলেন, চলেন বাকি এয়ারক্রাফট গুলো ফেলে দিয়ে আস। তখন চট্টগ্রাম ফুয়েল ডিপো থেকে একটা ডিপো থেকে আরেকটা ডিপোতে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। দাও দাও পুরো জ্বলছে পুরো রিফাইনারিটা। আর ঠিক একই সময় আগরতলার তেলিয়ামুড়া অঞ্চল থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল এলওয়েট হেলিকপ্টারে করে সুলতান মাহমুদ ও তার টিম। তারা এই সময় এতটাই নিচ দিয়ে ফ্লাই করছিল, তেজগাঁও এলাকার দুই পাশের যে ইলেকট্রিক লাইনগুলো রয়েছে সেগুলোর নিচ দিয়ে তাদের হেলিকপ্টারটি যাচ্ছে। মাটির এতটুকু উপর দিয়ে ফ্লাই করার কারণে খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জের গোদনাইল ফুয়েল ডিপোতে পৌঁছে যায় সুলতান মাহমুদের টিম এবং তারা এক অ্যাটাকেই ফুয়েল ডিপোকে ধ্বংস করতে সক্ষম হয়। সেই সময় এই অ্যাটাক দুটি এতটাই গোপনীয়তার সাথে করা হয়েছিল যে পাকিস্তানের কেউ ধারণাই করতে পারেনি যে বাংলাদেশের কাছেও এয়ার অ্যাটাকের সামর্থ্য রয়েছে। তারা শুধু তাদের দুটি পাওয়ার সাপ্লাই বা ফুয়েল সাপ্লাই আগুনে ধাউ ধাউ করে পুড়তে দেখে তাদের কাছে কিছুই করার ছিল না। কিন্তু মিশন এখনো শেষ হয়ে যায়নি, তাদেরকে আবার সেফলি ফিরে আসতে হবে। তখন তাদের ল্যান্ডিং প্লেস ঠিক করা হয় ভারতের কুম্মিগ্রাম নামে একটি জায়গাতে, যেটা আবার কৈলাস থেকে বেশ কিছুটা দূরে। আমাদের পাইলটদের কাছে সেই জায়গার ডিরেকশন আর নাম ছাড়া তেমন কোনো ইনফরমেশনই ছিল না। সেই জায়গাটা দেখতে কেমন তারা সেটাও জানতো না। অ্যাটাক শেষ করে কোস্ট লাইন ধরে উত্তর দিকে যাত্রা শুরু করলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম। এদিকে যেহেতু তাদের কাছে শুধু ডিরেকশন আর নাম ছাড়া তেমন কোনো কিছুই জানা নেই এবং অন্যদিকে তাদের কাছে ফুয়েলও কম, সেহেতু তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছাতে হবে। এদিকে রেডিওতেও একাধিক কল করা হয় কুম্বিগ্রাম এয়ারফিল্ড, কিন্তু তেমন কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর কুম্বিগ্রাম এয়ারফিল্ড থেকে একটা কল করা এবং দেখা যায় সেখানে রানওয়েতে কিছু লাইট লাগানো হচ্ছে। আর লাইটগুলো কি দিয়ে লাগানো হচ্ছিল জানেন? হারিকেন দিয়ে। হারিকেনের বাতির উপর ভিত্তি করে আমাদের পাইলট সেখানে খুব সেফলি একটা ল্যান্ড করে। আর যেখানে দাঁড়ানো ছিল চন্দন সিং থেকে শুরু করে আরো অনেক ইন্ডিয়ান এয়ার লোকেরা সেখানে উপস্থিত ছিলেন। তারা শামসুল আলমকে সেখান থেকে বরণ করে নেয়। এদিকে নারায়ণগঞ্জ থেকেও সফল মিশন শেষ করে ফেরত এসেছে এলওয়েট হেলিকপ্টার ও সুলতান মাহমুদের টিম। কিন্তু তারা যখন ওই তেলিয়ামুড়া অঞ্চলে আসে তখন তারা কোনো হেলিপ্যাড খুঁজে পাচ্ছিল না, তাই তারা সেখানেই বারবার সার্কুলার করছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় কেউ একজন টর্চ লাইট চালাচ্ছে আর বন্ধ করছে। তারা সেটাকে ভিত্তি করে আর সেটার উপর ভিত্তি করে আস্তে আস্তে করে ফ্লাইট হেলিকপ্টারটিকে ক্লেম ডাউন করা হয় এবং শেষ পর্যন্ত একটু সুন্দর ও নিরাপদ ল্যান্ডিং করতে পেরেছিল সেই এলওয়েট হেলিকপ্টারটি। এদিকে ডিবিসি থেকেও হঠাৎ করে প্রচার করা হচ্ছিল যে an unidentified aircraft destroyed চট্টগ্রাম ফুয়েল রিফাইনারি। এই বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলতে গিয়ে
বতুল আলম বলেন যে উই ডিড আ গুড জব বিকজ উই ডিডেন্ট গেট লস। কথাটা কিন্তু ঠিকই। আপনারা চিন্তা করেন বর্তমানে এয়ারপ্লেনগুলোকে ডিরেকশন দেওয়ার জন্য কত অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই সময় শুধুমাত্র কম্পাস ও মাথায় তুলে থাকা বিভিন্ন ইকুয়েশনের মাধ্যমে পাকিস্তানের বর্ডার পার করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 2টি অঞ্চলে অ্যাটাক করে আবার সেখান থেকে সেফলি ফিরে আসাটা একটি চারটিখানি কথা না। এরকম ব্লাইন্ড অপারেশন পৃথিবী ইতিহাসে 2টি আছে কিনা সেটা কারো জানা না, কিন্তু এই দুটি অ্যাটাকের কারণে পাকিস্তানের এয়ারক্রাফটের সম্পূর্ণ ফুয়েল লাইনই ধ্বংস হয়ে যায়, আর যার কারণে তাদের বাংলাদেশে বসে থাকা এয়ারক্রাফটগুলো সম্পূর্ণ অকেজো হয়ে যায়। আর এরপরেই অ্যালুয়েট ও অটোর আরও প্রায় 50টি যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেটাতে সাকসেসফুল হয়, যার পরেই কিন্তু ভারত বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধে জড়িত হয়। পর 1972 সালে বাংলাদেশ সরকার এই অপারেশন প্লেফাইটের সাথে যুক্ত প্রতিটি পাইলটকে বীরোত্তম উপাধি প্রদান করে। তো এই ছিল একটি ব্লাইন্ড অপারেশন যা বাংলাদেশের ইতিহাসে হয়তো খুব ঘটা করে বা অনেকেই হতো বা কেউই জানে না, যা আজকে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই আরেকটা কথা, যদি আপনাদের ঘরে কোনো ছোট বাচ্চা বা মধ্যবয়সী বাচ্চাকে এই ভিডিওটি দেখান, তারা কিন্তু অনেক উপকৃত হবে। কারণ আমরা স্বাধীনতা সংগ্রাম বা বিজয় দিবস, ভাষা দিবসের সময় আমাদের দেশের ইতিহাস নিয়ে কিছুটা কথাবার্তা বলি, কিন্তু এছাড়া কিন্তু আমরা তেমন একটা কথাবার্তা বলি না আমাদের ইতিহাস সম্পর্কে। তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে হয়তো তারা আমাদের যুদ্ধের ইতিহাস নিয়ে আরো অনেকটা জানবে এবং তারা উপকৃত হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।